এই সিরিজের প্রথম দুটি পর্ব যারা এখনও দেখেননি তারা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করে প্রথম দুটি পর্ব দেখে নিতে পারেন। পার্ট 2-এ আমরা দেখেছিলাম সানহো প্রেম নয়, পরিকল্পনার অংশ হিসেবে মাঞ্জুর জীবনে এসেছিল। আর এখান থেকেই শুরু হয় আমাদের শেষ পার্টের গল্প। এই সত্য শুনে মাঞ্জু একেবারেই ভেঙে পড়ে। সে বুঝতে পারে সানহো শুরু থেকেই তাকে প্রতারণা করেছে। এদিকে সানহোকে গ্রেফতার করে লিফটে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হাতকড়া পরা অবস্থাতেই সে অসাধারণ কৌশলে প্রতিপক্ষকে হারায় এবং চাবি ছিনিয়ে নিয়ে নিজেকে মুক্ত করে। অন্যদিকে মাঞ্জু যেন নিজের থেকেই পালানোর চেষ্টা করছিল। সে নিজেকে শেষ করে দিতে চায়। এত বড় বিশ্বাসঘাতকতা! কতটা বোকা ছিলাম আমি, ভুল মানুষের উপর ভরসা করেছি, এই বলে নিজেকে দোষ দিতে শুরু করে। ঠিক তখনই জুনিকের গোপন ফোন বেজে ওঠে। রহস্যময় এক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে, মাঞ্জু, সাবমেরিন সত্যিই আছে। অপরিচিত ব্যক্তি নিজের নাম বলে না, শুধু জানায় 2 নভেম্বর রাত 10টায় বন্দরে এসো। এদিকে মার্কিন ঠিকাদার পালানোর চেষ্টা করে, কিন্তু সানহো আগেই গাড়িতে তার অপেক্ষা করছিল। চাপের মুখে সে স্বীকার করে সে আসলে স্টেলার জন্য কাজ করে, মানে আসল খেলোয়াড় এখনও আড়ালে। অন্যদিকে মিজি মাঞ্জুকে এক বন্ধুর বাড়িতে নিয়ে আসে। তারা ভিডিওটি পরীক্ষা করে দেখে এটা 98% আসল। অ্যান্ডারসনও নিশ্চিত করে এটি সেই নাবিকদের সাক্ষ্যের সাথে পুরোপুরি মিলে যায়। অ্যান্ডারসন জানায় জাহাজ কারখানার প্রধান প্রকৌশলী জেগে উঠে নিশ্চিত করেছে গত 5 বছরে একসাথে 2টি সাবমেরিন তৈরি হয়েছে, মানে আসল পারমাণবিক সাবমেরিন কোথাও লুকানো আছে। কথা বলতে বলতে তিনি বুঝতে পারলেন ভিডিওটা আসলে তার FBI বন্ধুর কাছ থেকে আসেনি, এসেছে কোনো এক রহস্যময় সূত্র থেকে। কারণ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে তিনি একমাত্র কোরিয়ান আমেরিকান, আর তাকে ব্যবহার করে যুদ্ধ এড়ানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে মিজি সন্দেহ করতে শুরু করে হয়তো পুরো ব্যাপারটার আড়ালে কোনো শক্তিশালী গোষ্ঠী আছে, যারা ইচ্ছে করে অ্যান্ডারসন ও মাঞ্জুকে ব্যবহার করছে সাবমেরিনের সত্যটা আড়াল করার জন্য। তাছাড়া অ্যান্ডারসনকেও ভরসা করা যায় না, কারণ তার দেয়া তথ্য যাচাই করার কোনো উপায় নেই। তাই সে মাঞ্জুকে সতর্ক করে বলে সাবমেরিন আছে কি নেই সেটা নিয়ে মাথা ঘামানো ঠিক হবে না, এই পথে গেলে শুধু বিপদই বাড়বে। কিন্তু মাঞ্জুর চিন্তা, যদি সে সত্যিটা উদ্ঘাটন না করে তবে সারা জীবন তাকে গুপ্তচর আর বিশ্বাসঘাতক বলা হবে। তাই তারা বন্দরের দিকে এগিয়ে যায়। সেখানে মাঞ্জু হঠাৎই কারো ছায়া দেখতে পায় এবং দৌড়ে তার পিছু নেয়। অপ্রত্যাশিতভাবে সেই ব্যক্তি আর কেউ নয়, সানহো। এক বুক অভিমান ও কষ্ট নিয়ে সে সানহোকে জিজ্ঞেস করে, আজ তুমি কার নির্দেশে এসেছো? কেন তুমি এভাবে প্রতারণা করলে? সানহো উত্তর দেয়, তুমি ভুল ভাবছো। তোমায় নিয়ে আমার প্রতিটি অনুভূতি সত্য। আমি তোমাকে ঘৃণা করি। আমাকে আত্মরক্ষা শেখানোর জন্য ধন্যবাদ, কিন্তু এবার আমি আর দুর্বল হতে চাই না। বলতেই মাঞ্জুর চোখে পানি চলে আসে। গাড়িতে ফেরার পথে চ্যাং বলে, হয়তো সানহোই আপনাকে সবচেয়ে ভালোভাবে রক্ষা করেছিল। কিন্তু মাঞ্জু দৃঢ় কণ্ঠে জানায়, এখন আর আমি নিজের নিরাপত্তা নিয়ে ভাবি না। ব্যক্তিগত অনুভূতিকে আর গুরুত্বপূর্ণ কিছুর উপর প্রভাব ফেলতে দেব না। চাপা কষ্টে যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই সে গাড়ি থেকে একটু নিচে নেমে আসে। আর তখনই সে নিজের পকেটে একটি পুরনো ফোন খুঁজে পায়, যার ভেতর কেবল শুধু একটি নাম্বারই সেভ করা ছিল। হয়তো সানহোই এটি তাকে দিয়েছে। এদিকে সানহো তদন্ত করে জানতে পারে স্টেলা আসলে হানা, মানে জুনিকের দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে মাঞ্জুর দেখা হয় এক আইনজীবী মিস্টার লির সাথে। মিস্টার লি বলেন 5 বছর আগে তিনি ভুয়া 4টি কোম্পানি তৈরি করেছিলেন, যেগুলোর মালিকানা ছিল জুনিকের নামে। কিন্তু জুনিক মারা যাওয়ার পরও সব লেনদেন ঠিকভাবেই চলছিল। তাই তদন্ত করে তিনি জানতে পারেন এই সব কিছুর পরিচালনা করছে স্টেলা, মানে সব খেলার মূল লক্ষ্য ছিল জুনিকে রেখে যাওয়া বিপুল সম্পদ, প্রায় 2000 বিলিয়ন। লি আরও জানায়, সেই শুরু থেকে এখন পর্যন্ত মাঞ্জুর উপর যেসব হামলা হয়েছে তা মূলত রাজনৈতিক কারণে নয়, বরং উত্তরাধিকারের জন্য। মাঞ্জু এবার সব বুঝে যায়। স্টেলা মানে হানা চায় তার ছেলের জন্য জুনিকের সব সম্পদ নিশ্চিত করতে। একই সময়ে হানা নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং মিডিয়ার সামনে স্বীকার করে
মাঞ্জু আর সানহোর গোপন সম্পর্ক ফাঁস করার পেছনে আসলে সেই ছিল। শুধু তাই নয়, সে জুনিকের দ্বিতীয় স্ত্রী এবং তাদের একটি 9 বছর বয়সী ছেলেও আছে। এখন হানার দাবি জুনিকের মৃত্যুর জন্য মাঞ্জু আর সানহোই দায়ী। তাই সে পুলিশের হাতে মাঞ্জুর বিরুদ্ধে সব প্রমাণ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে মিস্টার লি মাঞ্জুকে প্রস্তাব দেয় 1% কমিশন দিলে সে তার সম্পত্তি রক্ষা করবে, কিন্তু মাঞ্জু তাকে 5% কমিশন দিতে চায়। তবে শর্ত একটাই, সব ভুয়া কোম্পানির লেনদেনের তথ্য আমাকে দিতে হবে, যাতে বোঝা যায় এই বিপুল অর্থ কোথায় যাচ্ছে। এদিকে সানহো হানার বাড়িতে যায়। সে জানে গত 1 বছরে হানা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে সাবমেরিনের যন্ত্রাংশ কিনেছে। এমনকি তাকেও হানাই ভাড়া করেছিল মাঞ্জুর উপর নজরদারি করতে। হানা আসলে মাঞ্জুকে মারতে চায়নি, বরং প্রমাণ করতে চেয়েছিল জুনিক আসলে তাকেই ভালোবাসত, যাতে সে মাঞ্জুকে হারাতে পারে আর নিজের ছেলেকে জুনিকের সম্পদের উত্তরাধিকারী বানাতে পারে। কিন্তু সানহোর ধারণা হানা একাই স্টেলা নয়, কারণ প্রমাণ বলছে একই দিনে ভিন্ন ভিন্ন দেশে অস্ত্র চুক্তির সই করা অসম্ভব। মানে স্টেলা নামে 2 জন কাজ করছে। এই সত্যি সামনে আসতেই হানা হতবাক হয়ে যায়। সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সানহো ছুটে গেলে সে তার উপর পিপার স্প্রে ছুড়ে দেয় আর বিষ ভরা কলম দিয়ে সানহোর উপর আক্রমণ করে। কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যায়। সানহো চেপে ধরে তাকে জিজ্ঞেস করে, তুমি এত ভয় পাচ্ছ কেন? কে আছে এসবের পেছনে? অন্যদিকে চ্যাংহি স্বীকার করে একসময় সেও মাঞ্জুকে সন্দেহ করেছিল, কারণ সেই ছিল জুনিকের সব সম্পত্তির উত্তরাধিকারী। মাঞ্জুর শাশুড়ির অনুরোধে সে তার ফোনে আড়ি পাতার অ্যাপ বসিয়েছিল, শুধু এটা জানতে যে কে আসল খুনি। এদিকে সানহো হাসপাতালে গিয়ে গোয়েন্দা পরিচালককে প্রশ্ন করে, মাঞ্জুকে কেন গুপ্তচর হিসেবে ফাঁসানো হচ্ছে? গোয়েন্দা পরিচালক উত্তর দেয়, কেউ জাতীয় স্বার্থের বিপক্ষে গেলে সেই আমাদের কাছে গুপ্তচর, আর মাঞ্জু তাতে বাধা দিচ্ছে। এখানে সানহো বুঝতে পারে আসলে এটা কোনো দেশের সাথে দেশের লড়াই নয়, বরং এটা হলো অর্থ আর ক্ষমতার খেলা। এদিকে প্রফেসর মুক্তি পেয়ে মাঞ্জুর সাথে দেখা করতে আসে। তখন মাঞ্জু জানায়, আজ রাতেই সমুদ্র পাড়ি দিয়ে আমি দূরে কোথাও চলে যাব, হয়তো আর কখনো দেখা হবে না। তাই সেই স্মৃতিচিহ্ন হিসেবে একটি বইয়ে প্রফেসরের স্বাক্ষর চায়। প্রফেসর তাতে রাজি হয়, কিন্তু হঠাৎই মাঞ্জু বন্দুক বের করে তাকে জোর করে নিয়ে যায়। সে সব সূত্র একত্র করে জানতে পেরেছে বইয়ের প্রচ্ছদ কাগজ আর সেই রহস্যময় কার্ডগুলোতে ব্যবহৃত কাগজ একই। তারপর মাঞ্জু সেই কার্ডে পাওয়া নাম্বারে কল করে, আর অপ্রত্যাশিতভাবে অধ্যাপকের ফোনটি বেজে ওঠে। তার মানে জুনিককে আপনিই হত্যা করেছিলেন? প্রফেসর জানায়, না, আমি একজন দক্ষ গুপ্তচর শিকারী। উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ লাগানোই ছিল আমার চূড়ান্ত লক্ষ্য। জুনিকে গুপ্তচর বানানোর জন্য মাঞ্জুই ছিল তার চূড়ান্ত অস্ত্র। সে জানায়, গুপ্তচর বৃত্তির অভিযোগে মাঞ্জুর বাবাকে গ্রেফতার করা হয়েছিল, তাই তার মা মাঞ্জুকে নিয়ে আমেরিকায় পালিয়েছিলেন। এখন যদি মাঞ্জু সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়ে, তখন সবাই জানবে গুপ্তচরের মেয়ে প্রতিশোধ নিতে এসেছে, আর তখনই সবাই যুদ্ধকে সমর্থন করবে বলেই সে মাঞ্জুর উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ শোনা যায়। সানহো আবারও মাঞ্জুকে বাঁচায়। সানহো অধ্যাপককে বাধ্য করে তার ঊর্ধ্বতনকে ফোন করে বলতে মাঞ্জু অন্য বন্দরে আসবে। আসলে সানহো আগেই বুঝতে পেরেছিল যে এটা একটা ফাঁদ। সে মাঞ্জুকে বলে, শত্রুর সাথে মুখোমুখি হও নিজের শর্তে। অবশেষে সবাই এসে উপস্থিত হয় এক জায়গায়, আর সেখানে মাঞ্জুর শাশুড়ি হানার সাথে আসে। আর তখনই প্রকাশ পায় আসল সত্যি। সব কিছুর মাস্টার মাইন্ড হলো মাঞ্জুর শাশুড়ি, মানে ওকিয়ান। তিনি আসলে একজন প্রশিক্ষিত শুটার, আর জুনিকের হত্যা তিনিই করেছিলেন। মাঞ্জু হতবাক হয়ে প্রশ্ন করে, একজন মা কিভাবে নিজের সন্তানের প্রতি এত নিষ্ঠুর হতে পারে? কিন্তু ওকিয়ান শান্তভাবে উত্তর দেয়, যদিও জুনিক তার স্বামীর অবৈধ সন্তান ছিল, তবুও সে তাকে বড় করেছে। সে মাঞ্জুকে দোষ দিয়ে বলে, সে তোমার কারণে বদলে গিয়েছিল, তাই মারা গেছে। এবার সে হানাকে মাঞ্জুকে গুলি করার নির্দেশ দেয়, কিন্তু হানা তার বন্দুক তাক করে সোজা ওকিয়ানের দিকে। সে ওকিয়ানকে বলে, অনেকদিন ধরেই আমি আজকের দিনের অপেক্ষায় ছিলাম। আপনার জন্য কি করিনি আমি? সব কথাই শুনেছি, কিন্তু আপনি আমার ভালোবাসাকেই কেড়ে নিলেন। হানা জানায়,
মৃত্যুর আগে জুনিকো তাকেই সন্দেহ করেছিল, কিন্তু আসল সত্যি হলো এই রহস্যময় স্টেলা আসলে তার মা ওকিয়ান। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ে গোয়েন্দা পরিচালক ও তার বিশেষ বাহিনী। সে তার সহকর্মীদের অস্ত্রধারী গুপ্তচরটিকে গুলি করার আদেশ দেয়। হঠাৎই সব আলো নিভে যায়, স্মোক বোমার ধোঁয়ায় ভরে যায় চারিদিক, আর অন্ধকারের মধ্য থেকে গুলির শব্দ ভেসে আসতে শুরু করে। একে একে এজেন্টরা মাটিতে লুটিয়ে পড়তে থাকে, আর এই বিশৃঙ্খলার মাঝেই সানহো মাঞ্জুকে আঁকড়ে ধরে জানালার দিকে ছুটে যায়, আর জানালার কাঁচ ভেঙে দুজনে একসাথে ঝাঁপ দেয় রাতের ওই ঠান্ডা সমুদ্রে। বরফ শীতল পানিতে ডুবে যেতে যেতে মাঞ্জুর চোখে ভেসে ওঠে কিছু দৃশ্য। এক সাবমেরিন যাতে লুকিয়ে আছে সব সত্য, তার হারানো সন্তান, স্বামীর মৃত্যু, আর সেই কাঙ্ক্ষিত মানুষটির স্মৃতি। মাঞ্জু যখন ডুবে যাচ্ছিল ঠিক তখনই সানহো তাকে বাঁচিয়ে ফেলে। আঘাতপ্রাপ্ত হলেও তার শক্ত বাহুগুলো যেন প্রতিজ্ঞা করছে তাকে কখনোই ছেড়ে যাবে না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই মুহূর্তে তারা একে অপরকে আঁকড়ে ধরে, যেন ভালোবাসা ও হতাশা একসাথে মিশে আছে। এদিকে সানহো ও মাঞ্জুর নামে রেড অ্যালার্ট জারি করা হয়, আর মিজিকে পুলিশ স্টেশনে নিয়ে জেরা করা হয়। দৃশ্য পরিবর্তিত হলে জানা যায় মাঞ্জুর শাশুড়ি মধ্যপ্রাচ্যের এক রাজার সাথে দেখা করেছিলেন। সে ওই রাজার সাথে পারমাণবিক সাবমেরিন নিয়ে এক গোপন চুক্তি করে। আসলে তার পরিকল্পনা ছিল প্রথমে মাঞ্জুকে প্রেসিডেন্ট প্রার্থী বানানো এবং তারপর পুরো জাতির সামনে তাকে গুপ্তচর ও খুনি হিসাবে ফাঁসানো। অন্যদিকে মাঞ্জু ও সানহো আশ্রয় নেয় এক পরিত্যক্ত ভবনে। সেখানে সানহো মাঞ্জুকে বলে, আমি এতদিন শুধু টাকার জন্য কাজ করেছি, কিন্তু আজ আমি স্বাধীন। এই পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমি তোমাকে রক্ষা করতে পেরেছি, যা আমার কাছে অমূল্য। মাঞ্জুও স্বীকার করে সে ওই সেন্ট লকেট দিয়ে সানহোর উপর গুপ্তচর বৃত্তি করেছিল। সব বুঝতে পেরে সে সানহোকে প্রস্তাব দেয়, চলো একসাথে পালিয়ে যাই। কিন্তু সানহো তা অস্বীকার করে এবং বলে, আমি জানি তুমি শান্তি আর সত্যের জন্য লড়াই করছো। তাই সে মাঞ্জুকে প্রতিশ্রুতি দেয় সে সবসময় তাকে রক্ষা করবে এবং সাবমেরিনের রহস্য উন্মোচন করতে আর এই আসন্ন যুদ্ধ থামাতে তাকে সাহায্য করবে। হঠাৎই মাঞ্জুর জুনিকের একটি কথা মনে পড়ে। সে তাকে একটি মঠে যেতে বলেছিল। সেখানে গিয়ে মাঞ্জু খুঁজে পায় তার স্বামীর লেখা একটি চিঠি। চিঠিতে ছিল জুনিকের স্বীকারোক্তি। সে বলেছিল তার একটি 9 বছরের ছেলে আছে। আসলে সে এই সত্যিটা অনেকবারই মাঞ্জুকে বলতে চেয়েছিল, কিন্তু সে তাকে হারিয়ে ফেলার ভয়ে বলতে পারেনি। এমনকি সে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তার মায়ের গোপন সত্য ফাঁস করতে চেয়েছিল। চিঠির সঙ্গে ছিল একটি ইউএসবি ড্রাইভ, যেখানে ছিল ওকিয়ানের সমস্ত গোপন লেনদেনের প্রমাণ। এর মাঝেই জানা যায় প্রফেসরকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, আর মাঞ্জুর শাশুড়ি মরিয়া হয়ে তার নাতি উনসাংকে খুঁজছে। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় সানহো আগেই তাদের নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে। আসলে মাঞ্জুকে সরাতে পারলে উনসাংই হবে জুনিকের উত্তরাধিকারী। তাই তার শাশুড়ি উনসাংকে মেনে নিয়েছিল, আর এখন মরিয়া হয়ে তাকে খুঁজছে। অন্যদিকে গোয়েন্দা পরিচালক বুঝে যায় এসব কিছুর পেছনে মাস্টার মাইন্ড হলো মাঞ্জুর শাশুড়ি ওকিয়ান। তাই সে তাকে প্রস্তাব দেয় মাঞ্জুকে ফাঁসিয়ে যুদ্ধ লাগাতে সাহায্য করতে। এতে দুপক্ষেরই লাভ হবে। মাঞ্জুর শাশুড়িও এতে রাজি হয়ে যায়। সে তার ছেলে জুনাংয়ের কাছে স্বীকার করে জুনিককে সেই হত্যা করেছে। অন্যদিকে মাঞ্জু আর অ্যান্ডারসন জুনিকে রেখে যাওয়া নথি ঘেঁটে আবিষ্কার করে আমেরিকা আর উত্তর কোরিয়ায় অস্ত্র রপ্তানি করে স্টেলা, মানে মাঞ্জুর শাশুড়ি ওকিয়ান। এর কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি তাকে ফোন করে জানায় মিজির এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। অবস্থা খুবই গুরুতর। দ্রুত অপারেশন না হলে হয়তো সে আর বাঁচবে না। সে মাঞ্জুকে হুমকি দিয়ে বলে এখন সমস্ত প্রমাণ সাথে নিয়ে যদি সে এয়ারপোর্টে না আসে তাহলে সে মিজির 2 পা কেটে ফেলবে। সবশেষে মাঞ্জুর সিদ্ধান্ত নেয় এবার সে তার শাশুড়ির মুখোমুখি হবে। এদিকে রাজা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
সবার সামনে সে ঘোষণা দেয় আগামীকালকের মধ্যেই তারা মুখোমুখি হবে ফাইনাল সলিউশনের। আর এই কথা শুনে অ্যান্ডারসন নিশ্চিত করে রাজার কথিত এই ফাইনাল সলিউশন আসলে একটি পারমাণবিক বোমা। মাঞ্জু সানহোকে বলে হানা ও তার ছেলেকে সীমান্ত পার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে, আর সে নিজে চলে যায় তার শাশুড়ির সাথে দেখা করতে। কিন্তু যাওয়ার আগে সে জুনিকের সব পেমেন্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, কারণ টাকা না পেলে উত্তর কোরিয়া কোনোভাবেই সাবমেরিন হস্তান্তর করবে না। দেখা হতেই মাঞ্জু শর্ত দেয় সে তার স্বামীর হত্যার দায় স্বীকার করবে, আর বিনিময়ে মিজির অস্ত্রোপচার করতে হবে। এতে তার শাশুড়ি রাজি হয় এবং তারা একটি হেলিকপ্টারে উঠে বন্দরে পৌঁছে যায়। সেখান থেকে মাঞ্জুকে নিয়ে যাওয়া হয় বিশাল এক জাহাজে। সেখানে নেমেই শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। ওকিয়ানের আদেশে মাঞ্জুকে প্রচুর মারধর করা হয়। মাঞ্জু তার দেবর জুনাংকে বোঝানোর চেষ্টা করে তোমার মাকে থামাও, একদিন তার কারণেই এই উপদ্বীপে লাখো লাখো মানুষ ধ্বংস হবে। কিন্তু মাঞ্জুর দেবর উল্টো তাকে চড় মেরে বলে তুমি কিছুই জানো না, তাই চুপ থাকো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 1983 সালে ঘুষের মামলায় স্বামীর কারণে তার পরিবারকে যুক্তরাষ্ট্রে পালাতে হয়েছিল। তখন সে বুঝতে পারে যে তার যোগাযোগ আর ষড়যন্ত্রের প্রতিভা আছে। তারপর থেকে সে এক গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে এবং নিজের অস্ত্র ব্যবসার সাম্রাজ্য দাঁড় করায়। আর এভাবেই তার স্বপ্ন জন্ম নেয়। একদিন সে এমন এক পারমাণবিক সাবমেরিন তৈরি করবে যা ব্যালিস্টিক মিসাইল ছুড়তে পারবে। ওকিয়ান প্রকাশ করে তার গোপন সাম্রাজ্যের আসল রহস্য। পরাশক্তিধর দেশগুলো তাকে যে ক্ষমতা দিয়েছে তা ব্যবহার করে সে উত্তর কোরিয়ার সাথে যোগাযোগের সুযোগ পায়। ফলে সে ওই দেশে একটি গোপন কারখানা বানায় এবং নিষিদ্ধ দেশগুলোতে অস্ত্র সরবরাহ করতে শুরু করে। এমনকি সে ওই রাজাকেও রাজি করিয়েছে একটি পারমাণবিক সাবমেরিন তৈরি করার অর্ডার দেওয়ার জন্য। অন্যদিকে সানহো প্রেসিডেন্টের সাথে বৈঠক করে। সানহো তাকে জানায় আমি চাইছি আপনি যেন মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেন, কোনোভাবে যেন এই পারমাণবিক সংঘাত শুরু না হয়। এদিকে সানহোর বক্তব্য শুনে প্রেসিডেন্টের নির্দেশে গোয়েন্দা পরিচালককে গুপ্তচরবৃত্তির মামলায় গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন সে কখনোই মাঞ্জুকে গুপ্তচর বানিয়ে ফাঁসানোর এই ষড়যন্ত্র মেনে নেবেন না। এরপর বর্তমান প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে সবকিছু খুলে বলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের কথা মতো স্পেশাল ফোর্স অ্যান্ডারসনকে গ্রেফতার করে, আর প্রেসিডেন্ট নিজেই তাকে জেরা করতে শুরু করেন। অ্যান্ডারসন তাকে জানায় প্রথমে কোনো প্রমাণ না থাকলেও এখন তার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে এই পারমাণবিক সাবমেরিন বানানোর জন্য গত 5 বছর ধরে উত্তর কোরিয়ায় গোপনে টাকা পাঠানো হচ্ছে। তাই এখন এই প্রজেক্ট বন্ধ করার একমাত্র উপায় হলো সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। সব কিছু শুনে প্রেসিডেন্ট তার কথা মতো কাজ করেন, আর সঙ্গে সঙ্গেই সেই খবর চলে আসে প্রজেক্টের কর্মীদের কাছে। তারা সেই খবর মাঞ্জুর দেবরকে জানায়। অন্যদিকে মাঞ্জু জানায় মৃত্যুর আগে জুনিক গোপনে তদন্ত করে জানতে পেরেছিল তার মা ওকিয়ান ছোট থেকে মার্কিন সেনাঘাঁটির পাশে একা একা বড় হয়েছিল। 9 বছর বয়স থেকে তাকে ক্যাম্পের সব বাচ্চাদের দেখাশোনা করতে হতো এবং অনেক কষ্ট করে তাকে সেখানে জীবনযাপন করতে হতো। এই সব কিছু মিলে তার মনে জন্ম নেয় এক প্রবল ঘৃণা। তখন সে আমেরিকানদের ট্যাঙ্কে পাথর ছুঁড়ে মারত, আর আজ সেই পাথরই রূপ নিয়েছে ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্রে। যুদ্ধের সময় ওকিয়ানের জন্মদাত্রী মা তাকে কোরিয়ায় রেখে আমেরিকায় চলে যায়। সেই থেকেই হৃদয়হীন মায়ের উপর সে ঘৃণা পোষণ করতে থাকে, আর এই সব কিছুর জন্য সে আমেরিকাকে দায়ী করে। তাই সে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে চেয়েছিল। ঠিক তখনই মাঞ্জুর দেবর এসে তাকে জানায় সাবমেরিন ফান্ডিং অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে, আর তার বিরুদ্ধে জুনিকে হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসলে জুনাং যে মাঞ্জুকে চড় মেরেছিল সেটা ছিল নিছকই এক অভিনয়। সে ইতিমধ্যেই তদন্ত করে তার মায়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে ফেলেছে। কিন্তু ওকিয়ান যখন সব কিছু বুঝতে পারে, ওকিয়ান তার অস্ত্রধারী অধীনস্থদের আদেশ দেয় জুনাংকেও জুনিকের মতো সরিয়ে দিতে। ঠিক তখনই জাহাজের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। কোস্টগার্ডের সদস্যরা জাহাজটির পিছু নিয়েছে। তারা তাদের জাহাজটিকে অনুসরণ করতে শুরু করে
আর ওকিয়ানের ভাড়াটে সেনারা তাদেরকে আক্রমণ করতে শুরু করে। আর এই সুযোগে জুনাং মাঞ্জুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সব মিলিয়ে পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর হয়ে ওঠে। এসবের মাঝেই জুনাং আঘাতপ্রাপ্ত হয় এবং শেষ মুহূর্তে সে মাঞ্জুকে একাই চলে যেতে বলে। অন্যদিকে হেলিকপ্টার থেকে কোস্টগার্ডের সদস্যরা নিচে নেমে আসে আর সানহো এসেছে তাদের সাথে। আসলে মাঞ্জুর সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্টই তাকে এখানে পাঠিয়েছেন। এদিকে মাঞ্জু কোনোভাবে নিজেকে বাঁচিয়ে জাহাজের এসকেপ রুমে প্রবেশ করে এবং তার পিছু নেওয়া লোকদের থেকে বাঁচতে সে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর তার লুকিয়ে থাকা আলমারিটির দরজাটি হঠাৎই কেউ একজন খুলে ফেলে আর দেখা যায় সানহো তাকে খুঁজতে এখানে এসেছে। কান্নাজড়িত কণ্ঠে তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। আমি ভেবেছিলাম আর আমাদের কখনো দেখা হবে না, কিন্তু আমি তো বলেছিলাম আমি আসব। তারা আবেগে আপ্লুত হয়ে ওঠে। এদিকে মাঞ্জুর শাশুড়ি সাবমেরিনের কন্ট্রোল সিস্টেমটি চালু করে দেয়। অন্যদিকে সানহো ও মাঞ্জু তার শাশুড়িকে খুঁজতে থাকে। ডেকে গিয়ে তারা দেখে ওকিয়ানের দেহরক্ষীরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সানহো ফ্ল্যাশব্যাং ছুঁড়ে সবাইকে বিভ্রান্ত করে দেয় এবং একে একে সবাইকে পরাস্ত করে। কিন্তু হঠাৎই এক সেনা মাঞ্জুকে আক্রমণ করে আর প্রতিবারের মতো এবারও সানহো তাকে বাঁচায়। এর পরের দৃশ্যে দেখা যায় ওকিয়ানকে। সে বুঝতে পারছিল তার সময় ফুরিয়ে আসছে, তাই সে কন্ট্রোল বক্সটি খুলে ক্ষেপণাস্ত্র ছোড়ার বোতামটি চেপে দেয় এবং সে জানায় কিছুক্ষণ পর সিস্টেম নিজেই ক্ষেপণাস্ত্রটি নিয়ন্ত্রণ করতে শুরু করবে। এটি হলো ভয়ঙ্কর ডেড হ্যান্ড সিস্টেম। এখন ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ ঠেকাতে এবং তাকে নিয়ন্ত্রণ করতে দরকার ক্যান্সেল কোড। আর কথা বলতে বলতেই ক্যান্সেল কোডটি সে নিজেই সমুদ্রে ফেলে দেয়। ওকিয়ান বলে, আমার সারা জীবনের স্বপ্ন ছিল এই মুহূর্ত। আমার মৃত্যুর ঠিক 10 মিনিট পর ক্ষেপণাস্ত্রটি ছুটে যাবে তার আপন লক্ষ্যে। আর এই কথা বলেই সে আত্মহত্যা করে। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে সময় শেষ হয়ে আসছিল। মাঞ্জুর হঠাৎই মনে পড়ে সেই বাদশার কথা। একেবারে অন্তিম মুহূর্তে বাদশার একান্ত সহযোগিতায় সে তার কাছ থেকে কোডটি জেনে নেয়। সব কিছু ডিঅ্যাক্টিভেট হয়ে সাবমেরিনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে আসে। পারমাণবিক যুদ্ধের হুমকি কেটে যায়, কিন্তু তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। সানহো বুঝতে পারে তার পায়ের নিচে